প্রধানমন্ত্রীর নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও জাতীয় স্মৃতিসৌধে নতুন মন্ত্রিসভার শ্রদ্ধা, চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করার অঙ্গীকার নতুন মন্ত্রীদের। পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করে অনন্য উচ্চতায় শেখ হাসিনা, বিশ্ব নেতৃবৃন্দের অভিনন্দন অব্যাহত। এবং শীতের ভরা মৌসুমেও আকাশচুম্বী সবজির দাম বাজার নিয়ন্ত্রণে বাণিজ্য মন্ত্রণালয়ের নতুন প্রতিমন্ত্রী ভূমিকা রাখবেন আশা ভোক্তাদের। স্বাগত এশিয়ান নিউজে, সাথে আছি আমি উর্মি আক্তার। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব পুরো খবরে। টানা চতুর্থবার আওয়ামী লীগ সরকার গঠনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। বেলা 11টার দিকে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন তারা। জাতীয় স্মৃতিসৌধে প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পরে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে স্মৃতিসৌধে পুনরায় শ্রদ্ধা জানান তিনি। এর আগে সকালে সরকার প্রধানের নেতৃত্বে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে টানা চতুর্থবার, সব মিলিয়ে পঞ্চমবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। পঞ্চম মেয়াদের রাষ্ট্র পরিচালনায় এবার শেখ হাসিনার সঙ্গী হলেন ২৫ মন্ত্রী ও ১১ প্রতিমন্ত্রী। শেখ হাসিনার ম্যাজিক লিডারশিপের জন্য দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে নতুন মন্ত্রিপরিষদের শ্রদ্ধা নিবেদনের পূর্বে তিনি একথা বলেন। পঞ্চম মেয়াদে রাষ্ট্র পরিচালনায় শপথ নেওয়ার পর শুক্রবার সকালে ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নতুন মন্ত্রিপরিষদদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় নতুন মন্ত্রীরা জানান, সরকারের দেওয়া নির্দেশনা অনুযায়ী স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আগামীতেও কাজ করবেন তারা। এখন বৈশ্বিক প্রেক্ষাপটে এবং পৃথিবীতে এখন বিভিন্ন জায়গায় যুদ্ধ চলছে, সেই প্রেক্ষাপটে এটি অবশ্যই চ্যালেঞ্জ। প্রত্যেকে এখন ৭০-এর উপরে বয়স, এজ এ সিনিয়র সিটিজেন হিসেবে তারা কিছু বাড়তি সুযোগ সুবিধা পাবেন। মানে আল্লাহর মেহেরবানি, ইনশাল্লাহ আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করা লোক, কারণ মুক্তিযুদ্ধের মাধ্যমে আসছি তো ইনশাল্লাহ এই চ্যালেঞ্জ আমি উঠাতে পারবো আপনাদের সবার দোয়া। সব মিলিয়ে আমাদের অনেক চ্যালেঞ্জ কিন্তু মোকাবেলা করতে হচ্ছে, এবং এরপরে ওয়ার্ল্ড যে আপনার পলিটিক্যাল টার্ময়েল যেটা আছে সেটাও কিন্তু একটা বিষয় আমাদের। যে আমরা শুরু করেছিলাম সেই শুরু করা কাজগুলো বঙ্গবন্ধু কন্যার গাইডলাইন নিয়ে, নির্দেশনা নিয়ে আমরা সেগুলো সফলভাবে সমাপ্ত করতে চাই। পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, নির্বাচনী ইস্তেহার বাস্তবায়নেই সরকারের এখন মূল টার্গেট। ক্যাবিনেট মিটিংয়ে প্রধানমন্ত্রী যে দিক নির্দেশনা দিবেন, বিশেষ করে আমাদের যে নির্বাচনী ইশতেহার, সেই ইশতেহার বাস্তবায়নই আমাদের মূল টার্গেট। শেখ হাসিনার নেতৃত্বে মুক্তির কঠিন লড়াই অতিক্রম করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার বিনির্মাণে কাজ করার কথা জানান ওবায়দুল কাদের। অতিক্রম করে বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা নির্মাণ করব। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দেখছিলাম নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টটি। মন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন ৬ জন। তারা হলেন ডক্টর মশিউর রহমান, ডক্টর গওহর রিজভী, তৌফিকে ইলাহি চৌধুরী, সালমান এফ রহমান, কামাল আব্দুল নাসির চৌধুরী এবং মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক। বৃহস্পতিবার রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর রুলস অব বিজনেস প্রদত্ত ক্ষমতা বলে ১১ জানুয়ারি তাদের প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে নিয়োগদান করেছেন। উপদেষ্টা পদে অধিষ্ঠিত থাকাকালীন তারা মন্ত্রীর পদমর্যাদা, বেতন ভাতাদি ও আনুষঙ্গিক সুযোগ সুবিধা প্রাপ্য হবেন বলেও এতে জানানো হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন। এরপর তাদের দায়িত্ব বন্টন করে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকার গঠনের মধ্য দিয়ে সারা বিশ্বে নারীর ক্ষমতায়নে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি টানা চতুর্থবার সহ পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেছেন। 2009 সাল থেকে একটানা 4 বার এবং 1996 সাল থেকে 2001 সাল মেয়াদে একবার তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন, যা গণতান্ত্রিক রাজনৈতিক ইতিহাসে নতুন ইতিহাস। কাউসার আহমেদের রিপোর্টে বাংলাদেশ আওয়ামী লীগের হাত ধরেই 2031 সালের মধ্যে বাংলাদেশ উচ্চমধ্যম আয়ের এবং 2041 সালের মধ্যে উন্নত সমৃদ্ধ স্মার্ট সোনার বাংলা প্রতিষ্ঠিত আমরা করবই। প্রতিশ্রুতি অনুযায়ী ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের পর এবার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আর্থিক খাতে সুশাসন এবং কর্মসংস্থান বৃদ্ধি সহ 11টি বিষয়ে বিশেষ অগ্রাধিকার। সাহসী মানুষ সকল বাধা অতিক্রম করে এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। আমি আছি আপনাদের পাশে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এশিয়ান টেলিভিশন, ঢাকা। টানা চতুর্থবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক চিঠিতে পুতিন বলেন, রাশিয়া বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের চেতনায় বিকশিত হয়ে আসছে। আশা করি সরকার প্রধান হিসেবে আপনার কার্যক্রম আমাদের দেশের জনগণের সুবিধার জন্য গঠনমূলক দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করতে আরও অবদান রাখবে। রুশ প্রেসিডেন্ট শেখ হাসিনার সাফল্য, সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন বলে জানিয়েছেন বাসস। এর আগে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে চিঠি দেন। 7 জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয় পায় আওয়ামী লীগ। বৃহস্পতিবার নতুন মন্ত্রিসভা গঠন করে টানা চতুর্থবার সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেন। এবারে অন্যান্য প্রসঙ্গ। পৌষের শেষ দিকে এসে বেড়েছে শীতের দাপট। শীতের সঙ্গে যোগ হয়েছে হিমেল হাওয়া। গত 5 দিনে মেঘের আড়ালে সূর্য, রোদহীন দিনভর শীত, দুর্ভোগে বিপর্যস্ত জনপদ। সকাল 9টায় পঞ্চগড়ে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.9 ডিগ্রি সেলসিয়াস। এ বিষয়ে আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান, জেলার বিভিন্ন এলাকা জুড়ে ঘুরে দেখা যায় সকাল থেকে বিরাজ করছে মেঘাচ্ছন্ন পরিবেশ। তীব্র শীতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের পেশাজীবীরা। কমে গেছে তাদের দৈনন্দিন রোজগার। পরিবার পরিজন নিয়ে কষ্টে দিন যাপন করছেন তারা। প্রয়োজন ছাড়া অনেকে ঘর থেকে বের না হলেও জীবিকার তাগিদে শীত উপেক্ষা করে কাজে বেরিয়েছেন নিম্ন আয়ের পেশাজীবীরা। বিপাকে পড়েছেন চাষিরাও। তারাও ঠান্ডার প্রকোপে ক্ষেত খামারে কাজ করতে পারছেন না। এছাড়া শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষদের মিলছে না প্রয়োজনীয় গরম কাপড়। রাস্তায় চলা ভবঘুরে মানুষরাও পড়েছে শীত দুর্ভোগে। বাজার এখন সয়লাভ শীতকালীন সবজিতে। সরবরাহ ভালো থাকায় দাম তুলনামূলক কম থাকার কথা, কিন্তু বাস্তব চিত্র একেবারেই উল্টো। শীতের ভরা মৌসুমেও এসব পণ্যের দাম আকাশচুম্বী। দাম বৃদ্ধির কষাঘাতে পড়া সাধারণ মানুষের চোখ এখন নতুন বাণিজ্য মন্ত্রীর দিকে। কাউসার আহমেদের আরও একটি রিপোর্ট। করোনার সংক্রমণ, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, এরপর আন্তর্জাতিক বাজারের বেশিরভাগ পণ্যের দাম বৃদ্ধি, সব মিলিয়ে গেল কয়েকটি বছর এক ধরনের অস্থির অবস্থার মধ্য দিয়ে পার করছে পুরো বিশ্ব, বাদ যায়নি বাংলাদেশও। বেশিরভাগ সময় আলোচনায় ছিল বাজার পরিস্থিতি। এক এক সময় এক এক পণ্যের দাম বৃদ্ধিতে দিশেহারা ছিল সব মানুষ। এবার তাদের আশা জাগিয়েছে আওয়ামী লীগ সরকারের ইশতেহার। এগুলো উপরে সব কিছু, এরা যদি দাম কমাই দেয় জনগণের দাম কম খাইব, আর দাম বাড়াইলে সেটা বাড়তি হলেও খাইব। এখন বর্তমানে যে নতুন সরকার আসছে এবং কি এখন বর্তমানে যদি বাংলাদেশের সম্পূর্ণ দ্রব্যমূল্য দাম কম হয়, সাধারণ পাবলিক মানে কিছুটা সুবিধা করতে পারবো আর কি। ঠিক আছে, যেরকম পরাগের দাম বাড়ে কিন্তু পাবলিকের যে আপনার বেতনের দাম বাড়ে না, স্যালারির দাম বাড়ে না। কিলোগ্রাম ব্যবসার যে দাম উচ্চতম বাইরে গেছে, এটা নিত্য আনতে হবে, নিচের দিকে আনতে হবে। বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে নতুন বাণিজ্য প্রতিমন্ত্রী আন্তরিক হয়ে কাজ করবে, এমনটাই প্রত্যাশা ক্রেতা বিক্রেতা উভয়েরই। আসলে সব কিছুর দাম তো বেশি, এখন আপনার সবাই হিমশিম খাচ্ছে কেনার জন্য। তখন বাণিজ্যমন্ত্রী যদি এটা কমাই দেয় আমাদের জন্য সবচেয়ে বেটার। পরিবেশন করার পরে বাজার কি পরিস্থিতি চলতেছে ওটা উনি
পর্যবেক্ষণ করে ওরে অনেক জায়গার থেকে আপনার পদক্ষেপ নেওয়া, তাহলে তো আপনার বাজারটা আগের থেকে এখন নতুন করে আপনার কন্ট্রোলে করতে পারবে। বাজার যাতে নিয়ন্ত্রণে রাখতে পারে, সব কিছু যাতে কমে কিনতে পারি, আমরা কম কাস্টমার কাছে বিক্রি করতে পারি, এই আমরা প্রত্যাশা। বিগত সময়ে মৌসুমী পণ্য এবং সবজি বাজারে দাম নাগালের মধ্যে থাকলেও এবারের চিত্র ভিন্ন থাকায় হতাশ তারা। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ডিজিটাল বাংলাদেশ থেকে দেশ যেমন স্মার্ট বাংলাদেশের রূপ নিতে যাচ্ছে, তেমনি দেশের আনাচে কানাচে যেখানে দুর্নীতি, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি হয় সেসবের বিরুদ্ধে স্মার্টভাবে সংবাদ পরিবেশন করতে এশিয়ান টেলিভিশনের সারা দেশে থাকা প্রতিনিধির প্রতি আহ্বান জানিয়েছেন এশিয়ান গ্রুপ এবং এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান আলহাজ হারুন রশিদ সিআইপি। টেলিভিশনটির প্রতিনিধি সম্মেলনে অংশ নিয়ে একথা বলেন প্রতিষ্ঠানটির কর্ণধার। এ সময় জেলা প্রতিনিধিদের আরও নিবেদিত হয়ে কাজ করার পরামর্শ দেন রূপায়ণ গ্রুপের কো চেয়ারম্যান ও এশিয়ান টেলিভিশনের পরিচালক মাহির আলী খান রাতুল। কাউসার আহমেদের রিপোর্টে থাকছে বিস্তারিত। সারা দেশের প্রতিটি গ্রামের পাড়া মহল্লা থেকে শুরু করে থানা, জেলা, উপজেলার রঞ্জে রঞ্জে লুকিয়ে থাকা অনিয়ম, দুর্নীতি এবং বর্তমান সরকারের চলমান উন্নয়নের চিত্র যারা টেলিভিশনের মাধ্যমে দেশের আপামর জনতার কাছে তুলে ধরেন, তাদের নিয়েই আয়োজন করা হয় প্রতিনিধি সম্মেলন। প্রতিনিধিরা যদি চাই যে আগামী দিনে এশিয়ান টেলিভিশন সামনে যাবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান গ্রুপ এবং এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিআইপি। শুরুতেই সারা দেশ থেকে আগত এসব প্রতিনিধিদের বিভিন্ন দাবি দাওয়া পূরণের আশ্বাস দেন প্রতিষ্ঠানটির কর্ণধার। একটা লোক কোনো দুর্ঘটনা কিছু হয়, মারা যায়, আমি যদি 5 লাখ টাকা তাকে দিতে পারি গ্রামের বাড়িতে, তার ফ্যামিলিটা কিন্তু চলে যাবে ইনশাল্লাহ। আমার এই চিন্তা, যে কোনো দুর্ঘটনায় আমরা এই ফান্ড করার পরে আপনারা, আমি আজকে ঘোষণা করতেছি 5 লাখ টাকা যেন দিতে পারি সেই ব্যবস্থা করবো ইনশাল্লাহ। এ সময় দিক নির্দেশনামূলক বক্তব্যে আলহাজ হারুন রশিদ সিআইপি বলেন, দেশ যেমন শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে, তেমনি দেশের জনপ্রিয় এই স্যাটেলাইট টেলিভিশনকেও চলমান উন্নয়ন জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানান। আমার মাননীয় প্রধানমন্ত্রীর জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। 15টি বছর পার করছে, 16 বছর পার হয়েছে আজকে থেকে। আপনারা তার জন্য দোয়া করবেন এই 5 বছরের জন্য, সে যে সুস্থ থাকে, ভালো থাকে এবং আরো বেশি করে কাজ করতে পারে দেশের জন্য, জাতির জন্য। এ সময় রূপায়ণ গ্রুপের কো চেয়ারম্যান এবং এশিয়ান টেলিভিশনের পরিচালক মাহির আলী খান রাতুল রাষ্ট্রের সার্বিক উন্নয়নে সংবাদ পরিবেশনের পাশাপাশি বঞ্চিত ও নিপীড়িত মানুষের সংবাদ তুলে ধরার আহ্বান জানান। মানুষ যদি মানুষের নিজের অস্তিত্বটা কোথায় সেটা যদি না জানে, মানুষের কাজ করে কিন্তু আসলে মানুষের তৃপ্তি আসে না। তো একইভাবে আমার কাছে মনে হয় এই যে এশিয়ান টিভির এই ডিজিটালের অস্তিত্বটা কোথায়, এটা আমাদের সবাইকে ক্লিয়ার হতে হবে। সবাইকে সাথে নিয়ে বিগত সময়ের মতো এশিয়ান টেলিভিশনে দর্শকরঞ্জিত অনুষ্ঠান প্রদর্শন করার আশ্বাস দেন তিনি। এশিয়ান টিভির ডিজিটালটা এক নামে পরিচিত, সেটা কীভাবে মানুষ গ্রহণ করবে, কি একটা বাক্যে আমাদের মাথায় ঘুরবে, সেইটা আমাদেরকে সবার মাথায় ওই শব্দটা ক্লিয়ার থাকতে হবে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক নেতৃত্বের কারণে ভিশন 2021 বাস্তবায়ন করে আওয়ামী লীগ সরকার ভিশন 2041-এর দিকে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন কুমিল্লা 6 আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আকম বাহাউদ্দিন বাহার। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় শুক্রবার রূপায়ণ গ্রুপের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে ভাইস চেয়ারম্যান আলী আকবর খান রতন এমপি বাহাউদ্দিন বাহারের বাসায় গেলে তিনি একথা জানান। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভিশনারি লিডার উল্লেখ করে তিনি বলেন, আন্তর্জাতিক ও দেশীয় সকল চক্রান্ত মোকাবেলা করে 2041-এর বাংলাদেশ বিনির্মাণে প্রথম পদক্ষেপে এই দেশের মানুষ বঙ্গবন্ধু কন্যার পক্ষে রায় দিয়েছে। বাংলাদেশ হবে একটি জ্ঞান নির্ভর ধনী স্মার্ট বাংলাদেশ। সেই স্মার্ট বাংলাদেশের প্রথম নির্বাচন এটা। 8 সাল যেমন আমাদের 21-এর বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা নির্বাচন করেছিলাম। আমার বিশ্বাস আন্তর্জাতিক এবং জাতীয় সকল চক্রান্তকে মোকাবেলা করে বাংলাদেশের মানুষ শেখ হাসিনার পক্ষে রায় দিয়ে এটাই প্রমাণ করেছে যে একটি
1941 বাংলাদেশ বিনির্মাণের প্রথম পদক্ষেপে এই জাতি শেখ হাসিনার পক্ষে আছে। এবারে সারা বাংলা প্রসঙ্গ। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় এসিআই সিডের উদ্যোগে ভ্যালেন্সিয়া 10 জাতের আলুর মাঠ দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার পাঁচবিবি উপজেলার শিরট্রি ভাড়াহুত ফসলি মাঠে বিশিষ্ট ব্যবসায়ী দুলাল হোসেন সর্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও মহাপরিচালক আবু জুবাইর হোসেন বাবলু। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বগুড়া অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ সরকার শফিউদ্দিন আহমদ, উপপরিচালক কৃষিবিদ রাহেলা পারভিন, এসিআই সিডের বিজনেস ডাইরেক্টর সুধীর চন্দ্রনাথ সহ অনেকে। কাশ্মীরে কমলার বাগানে দেখা মিললেও বাংলাদেশে খুব বেশি দেখা যায় না। তবে থোকায় থোকায় চায়না কমলা দেখা মিলবে কুষ্টিয়ার খোকসা উপজেলার জানিপুর ইউনিয়নে। ইউটিউব দেখে শখের বশে কমলা চাষ করেছে বিলাস বিশ্বাস। সুমিষ্ট এই ফল চাষে অপার সম্ভাবনা দেখছে কৃষি বিভাগ। 2020 সালে 122টি চায়না কমলা চারা এনে 2.5 বিঘা জমিতে রোপণ করেন তিনি। এতে খরচ হয় প্রায় 72,000 টাকা। গত বছর ফলন কম হলেও এবার ফলন হয়েছে ভালো। বাজারে চায়না কমলার চাহিদা থাকায় লাভবান হবেন এমন প্রত্যাশা তার। কৃষি বিভাগ ও সরকারের যথাযথ পদক্ষেপে দেশে কমলা চাষ বাড়বে বলে মনে করছেন চাষিরা। আমি এদের সাধুবাদ জানাই যে আগামী প্রজন্ম যেন এদের দেখে শেখে। বলতে গেলে ফরমালিন মুক্ত, এখানে কোনো ভেজাল হওয়ার সুযোগ নেই। আমার কাছে মনে হয়েছে যে না, এটা করলে হয়তো লাভজনক হবে, তারপরে এই ডিসিশন নেওয়া হয়। আশানুরূপ ফল এবার এসছে, হয়তো সামনে আরো 2-1 বছর পর এর থেকে অনেক বেশি ফল পাওয়া সম্ভব হবে। আমরা নিরবাস তাদের এই কুমড়া চাষাবাদ করতে গেলে যে সমস্যার সম্মুখীন হয় সেই সমস্যার সমাধানে সার্বিক পরামর্শ প্রতিনিয়ত দিয়ে যাচ্ছি। সমন্বিত খামার করে এখন সফল উদ্যোক্তা হচ্ছেন পিরোজপুর জেলা ছাত্রলীগের সভাপতি স্বপ্নবাদ যুবক অনুরোধমান অনেক। কয়েক বছর আগে 25 বিঘা জমি বর্গা নিয়ে চাষ শুরু করে বিভিন্ন শাকসবজি, ফুল ফসল ও ছাগল, হাঁস মুরগির খামার সহ কয়েকটি পুকুরে করেছেন মাছের চাষ। এছাড়াও বিভিন্ন প্রকার গাছপালায় খামারটির সৌন্দর্য বাড়িয়েছে বহুগুণ। তার এমন উদ্যোগ দেখতে প্রতিদিন ছুটে আসেন আশেপাশের বিভিন্ন এলাকার মানুষ। এই খামারেরও উৎপাদিত বেশিরভাগ সবজি বিনামূল্যে বিতরণ করা হয় গরিব অসহায় পরিবারের মাঝে। আর খামারটি থেকে অনেকের বছরে আয় প্রায় 10 থেকে 12 লাখ টাকা। উদ্যোক্তা অনেক বলছেন, করোনা মহামারী দুর্যোগের সময় প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে কৃষিকাজে নেমে পড়েছিলেন তিনি। তবে এখন তার সেই উদ্যোগই হয়ে উঠেছে অর্থ উপার্জনের মাধ্যম। এখানে আমি এই দীর্ঘদিন ধরে কাজ করে আমাদের সংসার এ থেকেই চালাই সব কিছু। এখানে অনেক মাছের ঘেরা আছে, শাকসবজির আছে, ফুল বাগান আছে, কলা খাত আছে। এগুলো আমরা পরিদর্শন করতে মাঝে মাঝে এখানে আসি। এখানে যে সবজি হয় এটা সাধারণ মানুষের ভিতরে বিতরণ করা হয়। এটা সবাই গরিব দুঃখী সবাই নিয়ে খায় এবং আমরাও খাই। আমি চেষ্টা করেছি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এই প্রজেক্টটিকে সাজানো। আমার এখানে আপনি ইতিমধ্যে দেখেছেন শীতকালীন সকল ধরনের সবজি আমি চাষাবাদের চেষ্টা করেছি। খাদ্যশস্য ভাণ্ডার হিসেবে খ্যাত কিশোরগঞ্জের হাওরে চলছে ইরি বোরো ধান রোপণের কাজ। হাড় কাঁপানো শীত ও ঘন কুয়াশা উপেক্ষা করে বোরো ধান রোপণে ব্যস্ত সময় পার করছেন হাওরের কৃষকেরা। তবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও বাজারে ধানের বীজ ও রাসায়নিক সারের অতিরিক্ত দাম নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে কৃষকেরা। এবছর ইচনা উপজেলার 9টি ইউনিয়নে 8,050 জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করেছে উপজেলা কৃষি অফিস। চলতি বছর উপজেলায় ইরি বোরো ধানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 27,530 হেক্টর। শেষ করব এশিয়া নিউজ। তারিখে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও জাতীয় স্মৃতিসৌধে নতুন মন্ত্রিসভার শ্রদ্ধা, চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করার অঙ্গীকার নতুন মন্ত্রীদের। পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করে অনন্য উচ্চতায় শেখ হাসিনা, বিশ্বনেতৃবৃন্দের অভিনন্দন অব্যাহত।
এবং শীতের ভরা মৌসুমেও আকাশচুম্বী সবজির দাম বাজার নিয়ন্ত্রণে বাণিজ্য মন্ত্রণালয়ের নতুন প্রতিমন্ত্রী ভূমিকা রাখবেন আশা ভোক্তাদের। এশিয়া নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।